প্রাক্তন স্বামী এভাবে তারই ছোট বোনকে বিয়ের প্রস্তাব দিবে তা কখনো কল্পনাও করতে পারেনি তাসুতি। যেই মানুষটার সাথে সম্পর্কের ইতি টেনেছে সেই মানুষটার কি এমন জরুরি পড়লো বিয়ে করার জন্য তারই বোনকে পছন্দ করার? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি অন্য কোনো মতলব তা ঠিক বুঝতে পারছে না তাসুতি। এজন্যই তো যেখানে পাত্রীর পাত্রের সাথে আলাদা কথা বলার কথা সেখানে তাসুতি তার প্রাক্তন স্বামীকে আলাদা করে ডেকে নিজের রুমে এনেছে। শেহরিম পকেটে দু হাত গুজে তাসুতির দিকে নির্বাক চাহনি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। তাসুতি তার সমস্ত ক্রোধ বহিঃপ্রকাশ করে বলল, এখানে কেন এসেছো? কি মতলব তোমার? শেহরিম হাসল, হাসি বজায় রেখেই বলল, মতলব যাই হোক তাতে তোমার কি, তুমি তো বিবাহিত। তাসুতি আবারও ফুঁসে ওঠে, দাঁতে দাঁত চেপে বলল, আমার বোন থেকে দূরে থাকো। কেন, আমার পাশে অন্য কাউকে দেখলে তোমার খারাপ লাগবে বুঝি? কাম অন, চিন্তা করো না, তোমার বোনের সাথে আমায় মানাবে দেখেই তো প্রস্তাব এনেছি। তুমি কি মনে করো আমি বোকা, তোমার বদ পরিকল্পনা বুঝি না? আমি জানি তুমি আমার জন্যই আমার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছ। তোমার জন্য প্রস্তাব দিয়ে আমার ফায়দা কি তাসুতি? তাসুতি শেহরিমের চোখে চোখ রেখে বলল, জানি না, তবে আমার মতো অসুখে ভুগতে দিব না আমার বোনকে। শেহরিম আলতো করে হেসে বলল, লেটস সি, শালি হতে যাচ্ছ, চা বানিয়ে খাওয়াতেই তো পারো, হবু বোন জামাই বলে কথা। তাসুতির গলায় কাঠিন্য এনে বলল, বোন জামাই মাই ফোর্ট। শেহরিমকে আরো কিছু বলার পূর্বেই ঘরে আগমন ঘটল তাসুতির ৩ বছর বয়সী মেয়ে নোরার। শেহরিম বাঁকা হেসে নোরার দিকে চেয়ে বলে, প্রিটি গার্ল, মেয়ে এত বড় হয়ে গেল, জানাওনি? তাসুতি দ্রুত মেয়েকে কোলে নিয়ে বলল, জানানোর কোনো প্রয়োজন ছিল? শেহরিম আবারও হেসে বলে, তোমার মেয়েকে বড় হলে জানিও, তোমার মেয়ের প্রাক্তন সৎ বাবাও ছিল। বলেই হাসতে হাসতে শেহরিম রুম থেকে বেরিয়ে গেল। শেহরিম এরূপ কথাবার্তা এবং হাসিটা তাসুতির যেন আগুনে ঘি ঢেলে দিল। বহু কষ্টে তিসুতির রাগ সামলে মেয়েকে নিয়ে অন্য রুমে চলে গেল। এই মুহূর্তে লিভিং রুমে শেহরিমের মুখোমুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করল না সে। নিজের ইচ্ছের বিরুদ্ধে আনসীকে শাড়ি পরিয়ে এক প্রকার প্যাকেট বানিয়ে পাত্রপক্ষের মুখোমুখি বসালো আনসীর মামি। আনসী বিমূর্ত হয়ে বসে আছে, কোনো রকম নড়াচড়া নেই তার। আনসীর মামি হাসি মুখে ভাব বিনিময় করছে মেহমানদের সাথে। এর মধ্যে শেহরিম চলে আসলো। শেহরিমের সাথে আসা একজন মহিলা জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে বাবা? ইম্পর্ট্যান্ট কল এসেছিল পুপি। নাও আই এম ডান। বলেই শেহরিম পুপির পাশে গিয়ে বসল। শেহরিম এক পলক তাকালো আনসীর দিকে। আনসী একবারও তার দিকে তাকায়নি, কিংবা তাকানোর প্রয়োজন বোধও করেনি। শেহরিম এই মেয়েটাকে খুব কম হাসতে দেখেছে, যদিও তাদের সাক্ষাৎও হাতে গোনা কয়েকবার হয়েছিল। তাও মেয়েটাকে ভীষণ রকম মনে ধরেছে তার। আলতো করে হাসলো শেহরিম। শেহরিমের ফুপি আনসীকে কিছুক্ষণ দেখে আনসীর মামির উদ্দেশ্যে বলতে লাগলো, মাশাআল্লাহ, আপনাদের মেয়েকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এখন আপনারা বলুন, কোনো আপত্তি আছে কি? মামি অধর প্রসারিত করে বলে, না না, আমাদের আবার কিসের আপত্তি, ছেলে ভালো ডাক্তার, আর আমাদের মেয়ের জন্য আর কি প্রয়োজন? মামির কথায় আনসী এবার কিছুটা নড়েচড়ে উঠল, তবে মামির সন্তর্পণে আনসীর কাঁধে হাত দিয়ে তাকে দমিয়ে রাখল। এটা অবশ্য শেহরিম ভালোভাবে লক্ষ্য করেছে, তবে কিছু না বলে নীরব রইল। ফুপির পাশে বসা শেহরিমের ভাবি এবার কিছুটা উঁচু স্বরে বলল, আলহামদুলিল্লাহ। পর্দার আড়াল থেকে তিসুতি সবটাই নীরবে শুনে গেল, চেয়েও টু শব্দটিও করতে পারল না, কারণ এখন তিসুতির বর্তমান স্বামী রিয়াদ লিভিং রুমে উপস্থিত। মেয়েকে মামাতো বোন, ছোট ভাই বোনের কাছে রেখে এই দিকেই এসেছিল বিয়েটা ভাঙতে, কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, তার স্বামীও সেই সমাগমে রয়েছে। তিসুতি তাকে দেখে সামনে আগানোর সাহস পেল না, কারণ রিয়াদ এখনো জানে না
তিশুতির প্রাক্তন স্বামীই হচ্ছে শেহরিম। জানলে বিরাট কলহ তৈরি হবে। তা তো হবেই, সাথে সংসারটাও টানা হেঁচড়ায় পড়বে। এজন্যই তিশুতি এই মুহূর্তে নীরব থাকাকেই শ্রেয় মনে করল। যখন আনুশিকে শেহরিম রিং পরাবে, তখন আনুশি নানানভাবে চেষ্টা করছে শেহরিমের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর। কিন্তু পেছনে মামি সবটা সামলে মুচকি হেসে বলল, লজ্জা পাচ্ছে মেয়েটা, কখনো কোনো পুরুষ তার হাত ছোঁয়নি তো, তাই বোধ হয়। সঙ্গে সঙ্গে চাপা পড়ে গেল আনুশির সিদ্ধান্ত। আনুশি বুঝতে পারল শেহরিমের নামের রিং তাকে পরতেই হবে। তাই মুচড়ামুচড়ি বন্ধ করে আনুশি নীরব হয়ে গেল। শেহরিমও মুচকি হেসে তার নামের আংটিটা সযত্নে আনুশিকে পরিয়ে দিল। এই দৃশ্য দূর থেকে দেখল তিশুতি, কিন্তু চেয়েও কিছুই করতে পারল না সে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল, অথচ আনসি একবারও তার ঘরের দরজা খুলল না। মামি সহ সকলেই কম বেশি ডাকলো আনসিকে, কিন্তু আনসির সাড়া নেই। টু শব্দটিও কেউ ভেতর থেকে পাচ্ছে না। তিশুটি বোনের জন্য চিন্তিত থাকলেও মামি বেশ উচ্ছ্বাসের সাথেই রয়েছে। মামা এবং রিয়াদ মেহমান চলে যাওয়ার পরপরই নিজেদের অফিসে চলে যায়। দুজনেই ছুটি নিয়ে 2 ঘন্টার জন্য এসেছিল। বিয়ের ডেটটা আরেকদিন এসে ফিক্সড করে যাবেন তারা। তিশুতির মেয়ে ঘুমাচ্ছে। মামির ছেলে মেয়ে ছাদে গিয়েছে সমবয়সীদের সাথে খেলতে। মামি যখন রান্নায় ব্যস্ত, তখন তিশুতি নীরবে রান্নাঘরে প্রবেশ করলো। মামির পাশে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। মামি খুন্তিতে তরকারিতে নাড়তে নাড়তে ঘাড় বাঁকিয়ে তিশুতির দিকে তাকালো, হেসে বলল, অবশেষে আমাদের আনুশির জন্য ভালো একটা সম্বন্ধ আসলো। কি কপাল আনুশির। তিশুতি বিব্রত স্বরে বলল, তুমি জানো শেহরিম আমার প্রাক্তন স্বামী? তাও তুমি কেন আনুশির জন্য রাজি হলে মামি? মামির হাসি মুখ এভাবে থমথমে হয়ে গেল। গম্ভীর স্বরে বলল, হোক প্রাক্তন, বর্তমান তো নয়। বিয়ে হতেই পারে, স্বাভাবিক। তুই সংসার করতে পারিসনি, সেটা তোর দোষ। খারাপ ছেলের সাথে বিয়ে দিচ্ছি না আমরা। ছাড়াছাড়ি হওয়া মানে কি সে সব আমার দোষ? এটা কেমন বিবেচনা তোমার মামি? মামি লম্বা শ্বাস ফেললেন। বিরক্তির সাথে নিজেকে সামলে বলল, আমি তোকে কিছু বলিনি, বাদ দে, গিয়ে তোর মেয়েকে দেখ। তিশুতি আবারও বলল, আনুশির সাথে অবিচার করিও না মামি, শেহরিম ভালো না। বিরক্তিতে ভুরু কুঁচকে এলো মামির। দায় সারা ভাব নিয়ে বলল, পরেরটা পরে দেখা যাবে। তিশুতি আবারও চাইল মামিকে বোঝাতে, কিন্তু মেয়ের কান্নার শব্দ শুনে সে আর সফল হলো না। সব ভুলে মেয়ের কাছে ছুটল তিশুতি। তিশুতির যাওয়ার পানে মামি মুখ বাঁকালো, মিনমিন করে বলল, নিজের সংসার করতে পারিনি, এখন বোনের বেলায় মহারানী জ্বলে পুড়ে যাচ্ছে। আমি বুঝি তোর হিংসা। আমিও দেখি তুই কি করে আনুশির বিয়ে ভাঙিস। বিয়ে তো হবেই, তোর ওই প্রাক্তন স্বামীর সাথেই। রাতে রিয়াদ তিশুদের বাড়িতেই এলো। মামা তাকে আলাদাভাবে অনুরোধ করেছে যেন আজকের রাতটা তাদের বাসায় থেকে যায়। তাই রিয়াদও মামা শ্বশুরের কথা ফেলতে পারেনি। রাত হয়ে গেল, এখনো আনুশি দরজা খোলেনি। মামাও এসে কিছুক্ষণ ডাকাডাকি করেছে, কিন্তু ফলাফল এবারও শূন্য। যখন রিয়াদ ডাকলো, তখন বেশ কিছু সময় পর আনুশি সাড়া দিল, বলল, যাইনি, আমি মারা যাইনি, বেঁচে আছি, শুধু একটু একা থাকতে দিন ভাইয়া। আনুশির এরূপ তেড়া বাণীতে মামি মুখটা শক্ত করলো। বিড়বিড় করে কিছু বলল, কিন্তু সেসব কারোর কান অবধি পৌঁছালো না। রিয়াদ সকলকে বোঝানোর ভঙ্গিতে বলল, আনুশিকে একা থাকতে দেওয়াই ভালো। বৈঠক ঘরে বড়দের আলোচনা বসল। তিশুতি, রিয়াদ, মামা এবং মামির। মামা চায়ে চুমুক দিয়ে বলল, বিয়েতে মত দিয়ে ঠিক করেছি রিয়াদ। বলেই মামা তিশুতির দিকে তাকালো। তিশুতি অসহায় চাহনি নিক্ষেপ করে আছে মামার দিকে। মামা নজর ফিরিয়ে নিল। রিয়াদ কিছু বলার পূর্বেই মামি বলল, বেঠিকের কি হলো?
এরকম ভালো ছেলে লাখে একটা। রিয়াদও মামির সাথে একমত পোষণ করলো। বলল, শেহরিমের সাথে কথা বলে আমারও ভালো লেগেছে। ভীষণ বিচক্ষণ এবং শান্তশিষ্ট। আনুষির জন্য ভালো বই খারাপ হবে না। তিশুতি এবার মুখ খুলল, বলল, মানুষের ওপরটা দেখে কি বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত রিয়াদ? আমার আনুষির জন্য ওকে পছন্দ হয়নি। মামা, আপনি তাদেরকে মানা করে দিন। আনুষিও রাজি নয়। দেখছেন না, পাত্রপক্ষ যাওয়ার পর থেকেই আনুষি কিভাবে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। মামা নীরব রইলেন। আনুষির এভাবে ঘরবন্দি হওয়ার কারণ সে ধরতে পারলেও ভাগ্নি জামাইয়ের সামনে কিছু বলতে পারছেন না। মামা এবং মামির দুজনেই জানে যে শেহরিমকে রিয়াদ চেনে না। দুজনের কেউই চাচ্ছে না কোনো ঝামেলা তৈরি করতে। মামি দাঁতে দাঁত চেপে তিশুতিকে মনে মনে কতক্ষণ গালমন্দ করলো। গালমন্দ শেষে মামি প্রশ্ন ছুড়ল, কি কমতি আছে ছেলেটার মধ্যে? আর রইল আনুষির কথা। আনুষি কবে রাজি ছিল বিয়ের জন্য? যেহেতু বিয়ে ঠিক হয়েছে, আনুষিও ধীরে ধীরে মেনে নিবে। তাই ওকে ওর মতো করে সময় দেওয়াই ভালো। মামি, তুমি বুঝতে পারছো না। তিশুতিকে চোখ রাঙালো মামি। এতে করে তিশুতি সম্মানের খাতিরে দমল, নয়তো মামিকে সেও কথা শুনিয়ে দিত। মিনমিন করে বলল, আমাকে চোখ রাঙানোর সাহস দেখাবে না মামি। আমি আনসি নয় যে তোমার চোখ রাঙানি আমার উপরে কাজে দিবে। মামা এবার মুখ খুলে বলেন, আহ, থামবে তোমরা? বাচ্চাদের মতো করে কথা কাটাকাটি কেন করছো? রিয়াদ বাবা, তুমি বরং শেহরিমের হসপিটাল থেকে খোঁজ খবর নিও, যদি তোমার হাতে সময় থাকে। রিয়াদ সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ঠিক আছে মামা। আননোন নাম্বারে কল দেখে আনুষি প্রথমে রিসিভ করলো না। পর মুহূর্তেই মাথায় এলো কোনো স্টুডেন্টেরও কল হতে পারে। তাই আনুষি ইচ্ছা না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলো। আনুষি সালাম দিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে পুরুষালী সুকণ্ঠের স্বর শুনতে পেল, ওয়ালাইকুম আসসালাম আনুষি। ভুরু কুঁচকে এলো আনুষির। একবার ফোনের স্ক্রিনে নাম্বারটার দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, কে? ওপাশ থেকে হালকা হাসির শব্দ পাওয়া গেল। আবারও শুনতে পেল সেই সুকণ্ঠের অধিকারী পুরুষটির গলা। চিনতে পারছো না? স্বাভাবিকভাবেই নিলাম, তবে দ্বিতীয়বার ভুলিও না, কারণ এই কণ্ঠস্বর তোমার আগামী দিন থেকে রোজ শুনতে হবে। আনুষি কিছুটা আঁচ করতে পারল, তাও সন্দেহ কাটাতে পুনরায় প্রশ্ন করল, আপনি অচেনা একজন মানুষ, আপনাকে মনে রাখার অথবা ভুলে যাওয়ার প্রশ্নই তো আসছে না। আমরা তাকেই মনে রাখি যারা আমাদের পরিচিত। আপন না হলে কি মনে রাখবে না? হিয়ালি না করে পরিচয়টা দিন। পরিচয় তো তুমি আগেই জেনে গেছো, এখন অবুঝ হওয়ার ভান কেন করছো? আমার মুখে নামটা শুনতে ইচ্ছে করছে বুঝি তোমার? আনুষি তাচ্ছিলের হাসি দিয়ে বলো, নিশ্চিত হতে চাচ্ছিলাম আপনি সেই পুরুষ কিনা, যেই পুরুষ প্রথম বোনকে ডিভোর্স দেওয়ার পর দ্বিতীয় বোনকে বিয়ের প্রস্তাব দেয়। লজ্জা করলো না আপনার? আনসির এই রকম বক্তব্য শুনে শেহরিমের চোয়াল শক্ত হয়ে যায়। অতীতের কিছু তিক্ত দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে নিজেকে সামলে নিল। বার কয়েক লম্বা শ্বাস ফেলে আবারও স্বাভাবিক হলো। হেসে বলল, কবিতার মর্ম বুঝতে হলে পুরোটা পড়তে হয়। দু চার লাইন পড়লে তুমি কখনোই সেই কবিতার মর্ম বুঝবে না। মানুষের জীবনটাও সেই রকম। একজন মানুষ সম্পর্কে দুই লাইন শুনে কখনোই মানুষ চেনা যায় না। আনসি শেহরিমের কথাকে সেই রকম গুরুত্ব না দিয়ে পুনরায় তাচ্ছিল্যের সাথে বলে, ও আচ্ছা, এর মানে মিছে মিছে ডিভোর্স হয়েছে আপনাদের? এসব অযৌক্তিক লজিক আমায় দিতে আসবেন না। সম্মান দিয়েই জানাচ্ছি, আপনাকে আমি বিয়ে করব না। আমার দোষ কি তিশুতির প্রাক্তন স্বামী হওয়া? আমার কি পছন্দ অপছন্দ নেই? আমাকে পছন্দ করাটাই আপনার সবচেয়ে বড় দোষ। ভালো থাকবেন। বলেই আনসি খট করেই কলটা কেটে দিল। রিংটা আনসির অনামিকা আঙ্গুলে নেই। রিংটা খুলে কোন দিকে ছুঁড়ে ফেলেছে তা আনসির সঠিক খেয়ালও নেই। শেহরিমের অধরে হাসি ঝুলিয়ে
মোবাইলটা পাশের টেবিলে রাখলো। অতঃপর দুই হাত পকেটে পুরে বদ্ধ কাচ ভেদ করে কৃত্রিম আলোয় সজ্জিত ব্যস্ত শহরে চোখ বোলালো। হঠাৎই পেছন থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে ওঠে, ওই মেয়ের বোনকে বিয়ের প্রস্তাব দেওয়া কি ঠিক হলো শেহরিম? শেহরিম ঘাড় বাঁকিয়ে পিছে ফিরে চাইল। শেহরিমের পিছে দাঁড়িয়ে আছে শেহরিমের বড় ভাই শাহেদ। শাহেদ ফরমাল স্যুটে আছে, এর মানে সবেই অফিস থেকে ফিরেছে। শেহরিম শাহেদের প্রশ্ন এড়িয়ে বলল, সবে ফিরলে ভাইয়া? কিছু জিজ্ঞাসা করেছি? শেহরিম হাসতে হাসতে বিছানায় বসে পড়ল। ভাইকে ইশারায় ডেকে বিছানায় বসতে বলল। শাহেদ ক্লান্ত থাকায় শেহরিমের সাথে সিলিং ফ্যানের নিচে বসল। শেহরিম হেসে বলে, জীবনে প্রথমবার কাউকে পছন্দ হয়েছে ভাইয়া, কিন্তু আমার কপালটাই খারাপ। মেয়েটা তিশুতির বোন। আমি কি করতাম বলো তো? ডিভোর্সের তো 6 বছর পেরিয়ে গেছে। শাহেদ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, ভুল বিষয়গুলোই আমাদের জীবনে জড়িয়ে যায়, যা আমরা চাইলেও সরিয়ে দিতে পারি না। যাই হোক, মা কিন্তু এখনো দরজা খোলেনি। শেহরিম হেসে বলে, মাকে একা ছেড়ে দাও। মা তিশুতির বোনের কথা শুনে আমাদের সাথে যায়নি। শাহেদ ভাইয়ের দিকে তাকিয়ে তারপর বলল, এবারও কোনো ভুল সিদ্ধান্ত হচ্ছে না তো? মানুষ যে সবসময় ভুল সিদ্ধান্তই নেয় সেটা কিন্তু নয় ভাইয়া। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, মা নয়। শাহেদ তপ্ত শ্বাস ফেলে বলল, তোর যাই ইচ্ছে। বলেই শাহেদ রুম প্রস্থান করল। শাহেদ চলে গেলে ধপ করে শুয়ে পড়ল শেহরিম। শূন্য নজরে চেয়ে রইল সিলিং এর দিকে। তার জীবনটা বড়ই অদ্ভুত হয়ে গিয়েছে, তিক্ততায় ভর্তি হৃদয়গম। সকাল হতেই আনুশি রেডি হয়ে বেরিয়ে গেল, যা কেউই টের পেল না। তাসুতি ঘুম থেকে উঠে সর্বপ্রথম বোনের রুমে চলে আসলো। এসে আনুশির রুম শূন্য পেয়ে কিছুটা হতাশ হলো। মুখ ভার করে মেয়ের জন্য দুধ গরম করতে রান্নাঘরে গেল। রান্নাঘরে যেতেই দেখলো মামি নাস্তা বানাচ্ছে। তাসুতি মামিকে দেখে প্রশ্ন শুনল, আনুশি কখন বেরিয়েছে মামি? মামি রুটি বেলতে বেলতে ব্যস্ত কণ্ঠে বলল, ঘন্টাখানেক আগেই হয়তো। এত তাড়াতাড়ি বেরিয়ে কোথায় গেল? ওর ক্লাস তো 10টার দিকে শুরু হয়। মামি পুনরায় ব্যস্ত কণ্ঠে বলল, সেটা আমি কি করে বলবো? তোর বোন আমাকে কিছু কি বলে যাওয়ার প্রয়োজন বোধ করেছে? টিস্যুটি ফোঁস করে নিঃশ্বাস ফেলে তারপর বলল, তোমরা ঠিক করছো না। আনুশির সাথে তোমরা ঠিক করছো না। শেহরিম ভালো না। কেন আনুশির জীবনটা ছারখার করতে উঠে পড়ে লেগেছ? মামি রুটি বেলা বন্ধ করে তিশুতির দিকে তাকালো। শীতল কণ্ঠে বলল, তুই প্রাক্তন শ্বশুরবাড়ি গিয়ে কি কি করেছিস সেটা আমি আর তোর মামা দুজনেই জানি। তোর কথা আনুশি বিশ্বাস করলেও আমরা করিনি। তোর শাশুড়ি আমাদের আগেই সব বলে দিয়েছিল। তাই এই সব গল্প ছেড়ে নিজের বর্তমান সংসারে ধ্যান দে। না জানি এবারও আগের মতো আমাদের মুখ ভোঁতা করবি কিনা। বলেই আবারও রুটি বেলায় ব্যস্ত হয়ে পড়ে মাবি। তাসুটির ঠান্ডা মেজাজ হঠাৎই গরম হয়ে গেল। তাসুটি রাগে গজগজ করতে করতে তারপর বলল, মানুষ যা বলবে তাই বিশ্বাস করবে? মেয়ের কথাই ভরসা নেই? আনুশিকে তো সহ্যই করতে পারো না, এজন্যই তো এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছ। কবে ঘাট থেকে বোঝা নামবে সেই চিন্তা করছো। তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? মামি পুনরায় রুটি বেলা বন্ধ করে বলল। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। অনেক কষ্টে ভেতরের রাগ ভেতরেই দমিয়ে রেখেছিল, কিন্তু তাসুতির কথা দ্বারাই সেই রাগ ভেতরে সীমাবদ্ধ রইল না, উপচে বাহিরে বেরিয়ে আসলো। মামি তড়িৎ গতিতে বসা থেকে উঠে বলল, চোখ রাঙিয়ে কর্কশ কণ্ঠে বলতে লাগলো, খবরদার আমার নামে আজে বাজে কথা বলবি তো। বিয়ে হয়ে যাওয়ার পর থেকে একবারও খবর নিছিস বোন কি করে, কেমন আছে? বোন মরছে নাকি জীবিত আছে? খবর নেসনি, তাহলে হঠাৎ এত দরদ উতলাচ্ছে কেন তোর? আনুশিকে কতটা প্রায়োরিটি দিছিস তুই? আনুশি আমার বোন মামি, তার প্রায়োরিটি আমার কাছে সবচেয়ে বেশি। মামি তার ছেলের হাসি দিয়ে বলে, নামের বোন,
রান্নাঘর থেকে এত তর্কাতর্কির শব্দ শুনে মামা রুম থেকে বেরিয়ে এলো। রান্নাঘরে এসে দেখলো মামি ভাগ্নি তর্ক করতে ব্যস্ত। মামা কঠিন গলায় দুজনকে বলল, চাপা কণ্ঠেই শাসালো, পাগল হয়ে গেছো তোমরা? বোধ বুদ্ধি কি লোপ পেয়েছে? জামাই বাসায় আছে, সে এইসব শুনলে কি ভাববে? মামি ভুরু কুঁচকে রেগে চাপা স্বরে বলল, সেটা আপনার এই আদরের ভাগ্নিকে বোঝান। এনার সমস্যাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। ত্রিশুতি রেগে কিছু বলতে নিবে তার আগেই মামা তাকে থামিয়ে দিয়ে বলে, ব্যাস, অনেক হয়েছে, যে যার কাজ করছো তাতে ধ্যান দাও। খবরদার, যদি আর কোনো চেঁচামেচি শুনেছি তো। গন্তব্যহীন আনসী অন্যমনস্ক হয়ে হাঁটছে। ব্যস্ত শহরের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ তাদের কর্মস্থলের দিকে ছুটেছে, কেউ কেউ স্কুল কলেজের উদ্দেশ্যে। আনসী রিকশা না করে হাঁটতে লাগলো। গতকাল দুপুর থেকে পেটে কিছুই পড়েনি তার। মাথা কেমন যেন ঝিমঝিম করছে। অল্প হেঁটে কেমন যেন ক্লান্তি অনুভব হচ্ছে। আনসী ঢং থেকে দুটো বান রুটি এবং এক বোতল পানি নিয়ে কাছে পিঠের এক খোলামেলা জায়গায় চলে গেল। সেখানে এক গাছের ছায়াতলে এক বেঞ্চিতে বসে নীরবে খেতে শুরু করলো সে। সৌভাগ্যবশত সেই খোলামেলা জায়গাটায় শেহরিম হাঁটাহাঁটি করতে এসেছিল। আজ ভোরে উঠতে পারেনি, যার জন্য সকাল সকাল জগিং করতে পারেনি। একটু দেরি হলেও সে ঠিকই এসেছে, অল্প সময়ের জন্য হলেও। কারণ এই সুন্দর এবং খোলামেলা পরিবেশ তার হৃদয় এবং মস্তিষ্ককে শান্ত এবং সতেজ করে। এই সংস্পর্শে আসলে শেহরিন খুব ফুরফুরে অনুভব করে। হাঁটতে হাঁটতে আনুশিকে নজরে পড়তেই কিছুটা চমকে গেল সে। শেহরিন যতদূর জানে আনুশি এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। তার তো এখন স্কুলে থাকার কথা, সে কেন এখন এই জায়গায়? যদিও শেহরিম স্কুলের নির্ধারিত সময় জানে না। শেহরিম ভাবনা বাদ দিয়ে এগিয়ে গেল আনুশির দিকে। আনুশি একটি বনরুটি খাওয়া শেষ করে অপরটা মুখে তোলার পূর্বেই শেহরিমকে নজরে পড়ল। চোয়াল শক্ত হয়ে গেল তার। আনুশি অন্যদিকে ফিরে বসল। শেহরিম সর্বপ্রথম আনুশির হাতের দিকে তাকালো, কিন্তু সেখানে কোনো রিং পেল না। শেহরিম ব্যথিত গলায় শুধায়, তোমার রিংটা কোথায়? জানি না, কাট গলায় বলল আনসী। অতঃপর খাওয়ায় মনোযোগ দিল। শেহরিম পিছেল হাসি দিয়ে বলে, তোমাকে কখনোই আমি বোঝাতে যাব না, তোমার অনুমতি ছাড়াও আমি বিয়ের ডেট ফিক্সড করতে ফুপি এবং ভাবিকে পাঠাবো না, নিশ্চিত থাকো। আনসিক কি মনে করে যেন হাতের অবশিষ্ট রুটিটা নিয়ে উঠে দাঁড়ালো। শেহরিমের দিকে না তাকিয়েই রুটিটা ডাস্টবিনে ফেলে দিয়ে পানির বোতলটা হাতে নিল। অতঃপর শেহরিমের মুখোমুখি দাঁড়িয়ে শেহরিমের চোখে চোখ রেখে শক্ত গলায় বলল, আমি কখনোই খাবার অপচয় করিনি, কিন্তু আজ অপচয় করতে বাধ্য হয়েছি, তা তো বুঝে নিন। আপনি আমার কাছে ঠিক কতটা বিষাদ এবং তিক্ত লাগেন। পরবর্তীতে বিয়ের কথা বলে আমার ভেতরকার ক্রোধ বহিঃপ্রকাশ করার চেষ্টা করবেন না। বলেই হনহন করে চলে গেল আনসী। শেহরিম আনসীর যাওয়ার পানে তাকিয়ে আলতো হেসে বলল, তুমি আমার অবাস্তব ভালোবাসা আনসী। জীবনের প্রথম কোনো মেয়ে আমার হৃদয় জুড়ে বিচরণ করছে, তাকে কি করে হারিয়ে ফেলি? আমি তো কোনো ভুল করিনি। ভুল না করেও এত বড় শাস্তি আমার প্রাপ্য নয়। তুমি থাকবে আমার অনুভূতিতে, তোমার তোমায় কাড়বে। শেহরিন বাসায় ফিরতেই দেখলো তার মা রুম থেকে বেরিয়েছে। মাকে দেখে মুচকি হেসে মায়ের দিকে এগিয়ে গেল। শেহরিমের মা মুখ গোমড়া করে খাবার টেবিলে খাবার সাজাচ্ছে। শেহরিমের ভাবি রান্নাঘরে আছে। শেহরিম মায়ের এক হাত ধরে টেনে আলতো স্বরে বলল, আজ তোমার হবু বৌমার সাথে দেখা হয়েছে মা। আচমকা শেহরিমের মা হু হু করে কেঁদে ওঠেন। শেহরিম প্রথমে ভ্যাবাচ্যাকা খেলেও পর মুহূর্তে মাকে নিজের সাথে আগলে বলল, এ কি মা, কাঁদছো কেন? এদিকে তাকাও, কি হয়েছে? শেহরিমের মা চোখের অশ্রু নিয়েই ভাঙা গলায় বলল,
একবার তোর জীবন আমি নষ্ট করেছি, এখন আবার কেন তুই সেই বাড়িতে গেলি শেহরিম? কত অশান্তির পর আমার সংসারে শান্তি ফিরে পেয়েছি, এখন আবার। শেহরিম বলল, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো মা, যা হওয়ার ছিল হয়েছে, এখন বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। সেগুলো চিন্তা করছি বলেই তো আপত্তি জানাচ্ছি। আমি চাই না আবারও তালাক হোক। তালাক খুব খারাপ জিনিস বাবা। চিন্তা করো না, এবার কিচ্ছু হবে না। মনোবল শক্ত রাখো, আমার লক্ষ্মী আম্মু কাঁদে না। দুই মা ছেলের কথোপকথনের মাঝে শেহরিমের ভাবি রাইমা চলে আসে। রাইমাকে দেখে শেহরিমের মা সন্তর্পণে আঁচল দিয়ে চোখের জলটুকু মুছে নেয়। শেহরিম রাইমাকে বলল, আজ তাহানকে আমি স্কুলে দিয়ে আসবো ভাবি, ও কি রেডি? হ্যাঁ, একটু আগেই ডেকে এনেছি, তুমি বরং ফ্রেশ হয়ে আসো। শেহরিম মাথা নাড়িয়ে ওপরে চলে গেল। খাওয়া দাওয়া সেরে তাহানকে নিয়ে শেহরিম বেরিয়ে পড়ল। তাহান হচ্ছে শাহেদের ছেলে, নার্সারিতে পড়ছে, এ বছরেই ভর্তি হলো। 5 বছর বয়সেই ডিরেক্ট নার্সারিতে ভর্তি করিয়ে দিয়েছে শাহেদ। তাহানের মেধা ভালো, কিছু শুনলে খুব কম সময়েই মুখস্থ করে নেয়, এই জন্য শাহেদ দেরি করেনি। শেহরিম বাইক চালাচ্ছে আর তার সামনে বসেছে তাহান। তাহান রাস্তার দিকে চেয়ে আধো আধো বলিতে বলল, চাচ্চু, জানো আমার ক্লাসে ইস্যুকে আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার সাথে কথাই বলে না। শেহরিম হাসল, হেসে মিনমিন করে বলল, চাচ্চুর মতোই কপাল হয়েছে তোর। কিছু বলছো চাচ্চু? না চাচ্চু, মেয়েটা ভালো না, তাই ভালো ছেলেদের সাথে বন্ধুত্ব করে না। কিন্তু আমার তো ইস্যুকে ভালো লাগে। তাহলে ভালো করে পড়াশোনা করলে তোমার সাথে কথা বলবে চাচ্চু। সত্যি? হ্যাঁ। তাহলে আমিও আরো ভালো করে পড়াশোনা করব। না, শুধু পড়াশোনা নয়, ভালোভাবে খেলাধুলাও করতে হবে। ঠিক আছে চাচ্চু। দুজনে নানান কথা বলতে বলতে স্কুলে পৌঁছে গেল। শেহরিম তাহানকে বাইকে থেকে নামিয়ে দিয়ে ভেতরে চলে গেল। এক টিচারের হাতে তুলে দেওয়ার আগেই আর চোখে আনুশিকে খুঁজল। আনুশি এই স্কুলেই শিক্ষকতা করছে। শেহরিমের অবশ্য বেশি খোঁজা লাগলো না, ওই তো দূরের এক স্টুডেন্টের সাথে হেসে হেসে কথা বলছে। শেহরিম মুগ্ধ নয়নে চেয়ে রইল আনুশির হাস্যোজ্জ্বল মুখটা নজরবন্দি করে। তাহানকে বিদায় জানিয়ে শেহরিম বাইক নিয়ে হসপিটালে চলে গেল। ক্লাস শেষে আনুশি অফিস রুমে বসতেই তার পাশের চেয়ার নিয়ে বসলো নীল। নীলকে খেয়াল করেনি আনুশি। নীল হঠাৎ করে চুটকি বাজাতেই আনুশি চমকে উঠল। আশেপাশে তাকিয়ে দেখল কোনো টিচার আছে কিনা। না, নেই, বেশিরভাগই ক্লাস নিতে গেছে, আর কিছু অফিস রুমের বাহিরে অবস্থান করছে। নীল হঠাৎই বলে ওঠে, কি দেখছো? জানো না এই টাইমটাই টিচারেরা সেরকম থাকে না? জানি, আনুশির সোজা সাপটা উত্তর। নীল কাচের টেবিলটায় কুনুইয়ে ভর দিয়ে গালের হাত গুজল। আনুশি নীলকে দেখার জন্য মিথ্যে বাস্তবতা দেখানোর চেষ্টা করল, এতে অবশ্য সেই রকম লাভ হলো না। নীল আলতো হেসে বলল, আমাকে দেখলে ব্যস্ততা দেখাও কেন? আনুশি আর চোখে নীলের দিকে চেয়ে বলে, কোথায়? নীল হাসল আবারও, হেসেই বলল, কিছু তো আছে যা আমার থেকে লুকাতে চাইছো, নয়তো আজ তোমার চেহারা অন্যরকম লাগছে। অন্যরকম বলতে? এই যে অন্যমনস্ক, মুখ ভার, অতিরিক্ত মাত্রায় চুপ হয়ে যাওয়া। কি হয়েছে বলো তো? কিছু হয়নি। আনুশির এমন সোজাসাপটা ছোট্ট উত্তরে নীল অভ্যস্ত। মেয়েটা চাপা স্বভাবের, সেটা নীল প্রথম দিন থেকেই অবগত। সহজে কারোর সাথে মিশতে চায় না, এটাও তার আরেক গুণ। তবে নীলের ব্যাপারে আনুশি বেশি নয়, একটু অন্যরকম। নীলের কত কাঠখড় পোহাতে হয় আনুশির সাথে বন্ধুত্ব করার জন্য। নীল আবারও বলল, কিছু তো একটা হয়েছে। আপনার ক্লাস নেই? আগামী 2 পিরিয়ড ফ্রি আছি। আনুশি এলোমেলো ভঙ্গিতে আশেপাশে তাকালো। নীল মাথা একটু ঝুঁকিয়ে আনুশির দিকে চাইল, যাতে করে আনুশির নজর খুব সহজেই তার ওপরে পড়ে। আনুশি আর চোখে চাইল নীলের দিকে। নীল বলল, বলবে না? আনুশি কোনো উত্তর দিল না। নীল এবার হাল মানল আনুশির কঠোরতার কাছে।
চেয়ারে হেলান দিয়ে টান টান হয়ে বসে বলে, ঠিক আছে, বাদ দাও। একটু থেমে নীল আবারও টেবিলের দিকে ফিরে এলো এবং আলতো স্বরে বলল, আজ আবার প্রপোজ পেয়েছি এক ছাত্রীর কাছে। আনসি আর চোখে চেয়ে বলে, তো ছাত্রী বিয়ে করার স্বপ্ন পূরণ করে ফেলুন। নীল হেসে বলে, ছাত্রী বিয়ে করলে আমার পাপ হবে বুঝলে। আমি তো চাই একজন ম্যাচিওর মেয়ে, যে আমার ছাত্রীও হবে আবার ছাত্রীদের শিক্ষিকা। নীলের ইঙ্গিত আনসি বেশ ভালোই বুঝল, তবে কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। এই ইঙ্গিত আজ প্রথম নয়। নীল বেশ কয়েকবারই ইঙ্গিত দিয়েছে, তবে মাথা ভর্তি চিন্তা থাকার কারণে নীলের কথাগুলো ঠিকভাবে মস্তিষ্কে প্রবেশ করতে পারছে না। নীল অবশ্য কিছুটা সুপুরুষের কাতারেই পড়ে। আনসি তাকে ভার্সিটি লাইফ থেকেই চেনে। নীল আনসির সিনিয়র ছিল, একই সাথে দুজনে জয়েনও করেছে, এখন শিক্ষকতাও একসাথে করছে। নীল সেভাবে চিনত না আনসিকে, তবে আনসির ভার্সিটির নাম এবং ব্যাচের সাল শুনে সে আনন্দিত হয়েছিল। স্বভাবে কিছুটা মিশুক নীল, আনসির ক্ষেত্রে একটু বেশি বাচ্চামোপনা করে সে। স্কুলে রীতিমতো ছাত্রছাত্রীদের মাঝে আলোচনা হয় যে আনসি এবং নীলের মাঝে কোনো না কোনো সম্পর্ক চলছে। নীল হুট করেই বলে ওঠে, চায়ের বড্ড তৃষ্ণা পেয়েছে, চলো চা খেয়ে আসি। আনসি অমত জানিয়ে বলল, না, ভালো লাগছে না, অন্য কোনো একদিন যাব। অন্য কোনো দিন কেন? আজকের পর আমরা বেঁচে থাকবো তার কি গ্যারান্টি আছে? চলো আমার সাথে, এক কাপ চা খেলেই দেখবে মন মেজাজ ফুরফুরে হয়ে গেছে। নীলের জেদের কাছে হার মেনে আনসি দীর্ঘশ্বাস ফেলল, তারপর বাধ্য হয়েই নীলের সাথে বের হলো। তিনতলার একটি ক্লাস থেকে একজন ছাত্রী তাদেরকে একসাথে দেখে পাশের জনকে ধাক্কালো, ওদের দিকে ইশারা করেই বলল, ওই দেখ, আনুশি ম্যাম এবং নীল স্যার একসাথেই বেরোচ্ছে। আমাদের সন্দেহই ঠিক ছিল। হ্যাঁ, যাক, নীল স্যারের কপাল খুলেছে, আমাদের আনুশি ম্যাম তো কম সুন্দরী না। বান্ধবীর কথা শুনে জানালার পাশের মেয়েটা হাসল। আনসি চায়ে চুমুক দিতেই প্রশান্তিতে তার চোখ বুজে এলো। আসলেই এক কাপ চায়ের ভীষণ প্রয়োজন ছিল। ভার হয়ে যাওয়া মাথাটা এবং ঘাড় ধীরে ধীরে সতেজ হচ্ছে। নীল চায়ে চুমুক দিতে দিতে আনসিকে দেখছে। আনসির মুখ জুড়ে থাকা তৃপ্তির রেশ নীল ভালোভাবেই লক্ষ্য করেছে। হেসে বলল, কি, আমার কথা ঠিক হলো তো? চায়ের কাপ হাতে নিয়ে আনসি নীলের দিকে তাকালো। নীলের চোখের ভাষা অন্যরকম, তাই সে ভাষা আনসির পরিচিত। আনসি জোরপূর্বক হেসেই বলে, হ্যাঁ, লাগছে ভালো। প্রতিদিন 2 কাপ চায়ের আড্ডা হলে মন্দ হয় তো না আনসি? তোমার কি মনে হয় না এই 2 কাপ চায়ের আমেজ পাশাপাশি উপভোগ করা প্রতিদিন প্রয়োজন? নীলের বলা কঠিন বাক্যগুলোর উত্তর আনসি খুঁজে পেল না, তাই কিছু বলতেও পারল না। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তিসুতি রাইমা অর্থাৎ শেহরিমের ভাবির নাম্বার পেল। দরজাটা হালকা ভিজিয়ে তিসুতি রাইমাকে কল করলো। কয়েকবার রিং হতেই রাইমা রিসিভ করে বলল, হ্যালো, কে? আমি তিসুতি। রাইমা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, কল দিয়েছো কেন? জরুরি কথা আছে বলেই তোমার নাম্বারটা জোগাড় করেছি। রাইমা বিরক্তি দমিয়ে বলল, কি বলবে বলো। এমনভাবে বলছো যেন আমার উপর খুব বিরক্ত। বিরক্ত না হওয়ার মতো কোনো কাজ করেছিলে তুমি? নিজের গাছ তো কেটেছই, সাথে আমারটাও কাটতে নিয়েছিলে। রাখো পুরনো কথা, বর্তমান কথা বলছি শোনো। এত হিয়ালি না করে বলো তো এবার, শেহরিম এবং আনুশির বিয়েটা যে কোনোভাবে ভেঙে দাও। কেন? শেহরিম কি দোষ করেছে? সেটা তুমি বুঝবে না। আমি চাই না তোমার দেবরের মতো দায়িত্বহীন ছেলের সাথে আমার বোনের বিয়ে হোক। তোমার কথা শুনতে আমি বাধ্য নই। আচ্ছা, ঠিক আছে, ওয়েট রাইমা আপু, আমি সরাসরি তোমার সাথে কথা বলতে চাই। তুমি আমাকে যেখানেই বলবে আমি সেখানেই দেখা করব। শুধু আমার কথাগুলো একটু শোনো নিও। রাইমা কিছুটা ভেবে বলল, ঠিক আছে। হসপিটাল থেকে ফিরতে ফিরতে শেহরিমের রাত হয়ে গেল। শেহরিম আসাতেই
রাইমা একটা প্যাকেট ধরিয়ে দিল শেহরিমের হাতে। শেহরিম প্যাকেটের ওপরে নামটা দেখে মুচকি হাসলো, যেন সে বুঝতেই পেরেছে এই পার্সেলটা কার তরফ থেকে এসেছে। তাও রাইমা বলল, বিকালে দারোয়ান গেটে এসে দিয়ে গেল। উনি বলল আনসি এসেছিল তোমার জন্য এই পার্সেলটা নিয়ে। এখন দ্রুত হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। শেহরিম প্যাকেটটা যত্ন করে আগলে নিয়ে বলল, মা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিল, আমি জোর করে ঘুমিয়াতে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো ভাবি, বলেই শেহরিম ওপরে চলে গেল। দ্রুত ফ্রেশ হয়ে এসে প্যাকেটটা খুলল। কিন্তু এ কি, ভেতরের জিনিসটাতেও প্যাকেট করা! শেহরিম একে একে প্যাকেটগুলো খুলতে শুরু করলো। যতই প্যাকেট খুলছে ততই প্যাকেট ছোট হচ্ছে। শেহরিমের তো ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। এই প্রথম তার প্রিয় মানুষটির থেকে উপহার পেয়েছে। সেটা কি তা জানার আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে। একসময় ছোট্ট একটি প্যাকেট পেল। প্যাকেটটি খুলতেই শেহরিম থমকে গেল। ঘণ্টাখানেক হয়ে গেল শেহরিম নিচে খেতে আসছে না। শেহরিমের জন্য অপেক্ষা করতে করতে রাইমা ক্লান্ত। শেহরিম আসবে কি না তা জানতেই রাইমা ওপরে গেল। শেহরিমের দরজা ভেজানো ছিল, যা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। দরজা খুলতেই শেহরিমকে এলোমেলো অবস্থায় বিছানার সাথে হেলান দিতে দেখা গেল। তার আশেপাশে বেশ কিছু কাগজ ছড়িয়ে ছিটিয়ে, তা হাতে একটা আংটি আর চিঠি। রাইমা এগিয়ে এলো শেহরিমের দিকে, আলতো স্বরে বলল, খেতে আসবে না? শেহরিম তার ছেলের হাসি দিয়ে বলল, চিঠি পড়ে এই পেটটা ভরে গেছে ভাবি। রাইমা উকি ঝুঁকি দিয়ে রিংটা দেখে নিল। রিংটা চিনতে অসুবিধা হলো না রাইমার। রাইমা হতবিহ্বল চাহনিতে চেয়ে রইল রিংটার দিকে। সে কখনো ভাবতেও পারেনি এভাবে ঘটা করে আনসি শেহরিমকে রিংটা ফেরত দিবে। রাইমা অবাক সুরে বলল, এসব কি শেহরিম? শেহরিম আহত নয়নে চাইল রাইমার দিকে, ভাঙা গলায় বলল, আনসি এমন কেন করছে ভাবি? রাইমা বুঝতে পারল না সে ঠিক কি উত্তর দিবে। শেহরিম চুপ করে রইল। রাইমা কোনো রূপে উত্তর অপেক্ষা করল না। রাইমা ঠোঁট কামড়ে বলল, আজ দিশুতি আমাকে কল করেছিল। শেহরিম তড়িৎ মাথা তুলে চাইল রাইমার দিকে, ভুরু কুঁচকে বলল, কেন কল করেছে? বিয়ে ভাঙার জন্য। শেহরিম চোখ বুজে চুপ করে রইল। পরেক্ষণেই বলল, আমি ঘুমাবো ভাবি, কিন্তু খাবার আর খাবো না। রাইমা আর কিছুই বলল না, নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে দেখলো শাহেদ ফোন দেখছে। রাইমা মাথার ঘোমটাটা সরাতে সরাতে বলল, ঘুমাওনি? না, তোমার অপেক্ষাই করছিলাম। রাইমা আলতো হেসে তাহানের পাশ দিয়ে বসলো। ঘুমন্ত তাহানের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তোমার ভাই ভীষণ আপসেট। শাহেদ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, হওয়াটাই স্বাভাবিক। নিষিদ্ধ পথে পা বাড়িয়েছে। তোমার কি মনে হয় তোমার ভাই ওই মেয়েকেই বিয়ে করবে? না করাটাই ভালো। প্রাক্তন স্ত্রীর ছোট বোনকে বিয়ে। আমাদের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারছো? ছেলেটার ওপর দিয়ে যা বিপদ গেছে তা কিছু বলতে পারিনি। রাইমা আলতো করে হেসে শাহেদের হাতের ওপরে হাত রেখে বলল, সব সঠিক হয়ে যাবে তো? আমি বাবাকে নিয়ে চিন্তায় আছি। রাইমা ভুরু কুঁচকে বলল, কেন? বাবা কখনোই মানবে না এই বিয়ে। হতে দেয় কিনা সন্দেহ। রাইমা মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবল। অতঃপর আবারও শাহেদকে আশ্বাস দিয়ে বলে, সব ঠিক হবে, এত চিন্তা করো না। তাহানের এই নিষ্পাপ মুখ দেখে সব ভুলে যাও তো দেখি। ক্লাস টেস্টের খাতা দেখতে ব্যস্ত আনসি। পুরো দিনে কারোর সাথে কথা বলেনি আনসি। ফিরছেও ইচ্ছাকৃতভাবে সন্ধ্যার পর পর। বাসা কেমন যেন বিষাদ লাগছে তার। উপায় থাকলে সারা রাতেও আনসি ফিরত না। বাসায় ফিরলেও দরজা আটকে রুমে বসে আছে। মামি তাসুতি দুজনেই তাকে ডেকেছে, কিন্তু কোনো রকম সাড়া দেয়নি সে। খাতা দেখতে দেখতে হঠাৎই ফোনটা বেজে ওঠে ওর। আননোন নাম্বার। আনুশি নাম্বারটা চিনেও ফোনটা ফেলে দিল, বরং রিসিভ করলো।
যতই হোক, তার চিঠির উত্তর তো জানতে হবে। আনুশি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শেহরিন বলল, রিং কেন ফিরিয়ে দিয়েছো? স্বর্ণের আংটি আমার অবহেলায় হারিয়ে গেলে তো শোধ করতে পারবো না, এই জন্যই আসল মালিকের কাছেই পৌঁছে দিয়েছি। তোমার আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আনুশি, এটা এঙ্গেজমেন্টের কাতারে পড়ে না। আপনি আমার জন্য অশুভ এবং অপবিত্র। ভাবলেন কি করে আমি এই বিয়ে কবুল করে নিব? বিয়ের ছোট্ট কোনো অংশ নয়, আমি মানতে রাজি নই এটা। আমাকে ভুল বুঝো না আনুশি, আমি বড়ই ব্যস্ত মানুষ। আপনি ফ্রি থাকলে আপনার দলের কাউকে খুঁজে নিন বিরক্ত করার জন্য। আল্লাহ হাফেজ। শেহরিমের কোনো কথা না শুনেই আনুশি কলটা কেটে দিল। শেহরিম ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কিভাবে আনুশিকে মানাবে বুঝে উঠতে পারল না। আনুশির সাথে জোর জবরদস্তি করা সম্ভব না, কারণ জোর করে কিছুই সম্ভব না। বেশ, আনুশিকে সময় দেওয়াই ভালো মনে করল শেহরিম। সে না হয় দূরে থেকেই আনুশিকে দেখা যাবে। আনুশি ফোনটা রাখতে না রাখতেই আবারও রিংটোনটা বেজে উঠল। এবার অবশ্য রং নাম্বার নয়, পরিচিত নাম্বার। নীল কল করেছে। আনুশি ফোনের দিকে এক ধ্যানে চেয়ে রইল, যার ফলে রিংটোনটা একসময় বন্ধ হয়ে গেল। আনুশি ফোনের দিক থেকে নজর ঘুরিয়ে খাতার দিকে দিল। নীল বেশ কয়েকবার কল দিল, কিন্তু আনুশি সেই দিকে মনোযোগ দিল না। রিংটোন বাজতে বাজতে একসময় হয়তো রিংটোনেরাও ক্লান্ত হয়ে পড়ল। তাই তো ভাইব্রেশন হয়ে একটি মেসেজ দৃশ্যমান হলো। আনুশিক কৌতূহলবশত ফোনের দিকে তাকালো। নীলের মেসেজ লিখেছে, আমি জানি তুমি জেগে আছো আর ইচ্ছাকৃতই কল ধরছো না। মেসেজটি দেখে হাতের কলম নামিয়ে মুঠোফোনটি হাতে তুলে নিল আনুশি। নীল আবারও মেসেজ করলো, ওকে ফাইন, কথা দিচ্ছি কালকে আর চা খাওয়ার জন্য জোর করব না। তাও কলটা ধরো প্লিজ, নয়তো কাল সারাদিন চায়ের উপরে নির্ভরশীল হয়ে পড়তে হবে। নীলের কথা শুনে আনসি আপন মনেই হেসে উঠল। নীল আবারও কল ধরল। এবার আনসি কলটা রিসিভ করলো। নীল সোজা সাপটা ভাবেই বলল, শেষ মেসেজের মানে বুঝেছো? আনুশি নৈঃশব্দে হেসে বলল, বুঝেছি। আমি কারোর ঘুম কার কারণ হতে চাই না। দ্যাটস লাইক এ গুড গার্ল। তবে প্রতিদিন কল দিতে দিতে ক্লান্ত করে ফেলো কেন? সত্যি ক্লান্ত হন আপনি? এই না না, কে বলেছে? এভাবে বেশ কিছুক্ষণ দুজনে আলাপ হলো। আনুশি নীলের এই সঙ্গ অপছন্দ করে তাও নয়, বরং সেও নীলের বাচ্চামো উপভোগ করে। তাহানকে স্কুলে দিয়ে আসার সময় আনুশিকে দেখতে পায়নি শেহরিন, যার কারণে চাপা দীর্ঘশ্বাস ফেলে চোখে একরাশ তৃষ্ণা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। বাইক চালাতে চালাতে ভাবতে লাগলো সেই দিনের কথা, যেদিন আনুশিকে প্রথম দেখেছিল শেহরিন। তাহানকে একদিন রাইমা স্কুলে দিয়ে আসতে পারেনি বিধায় শেহরিনই তাকে ড্রপ করে দেয়। ড্রপ করতে গিয়ে সেদিনই ভালোভাবে লক্ষ্য করে আনিশাকে। প্রথম দিন আনুশিকে দেখে সে ভীষণ মুগ্ধ হয়। অবশ্য চেনা চেনাও লাগতো, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারতো না। হয়তো রাস্তাঘাটে চলাচলের সময় নজরে পড়েছিল। শেহরিমের বিয়েটা এক প্রকার তার অমতেই হয়েছিল, যার কারণে সে আনুশিকে সেভাবে খেয়াল করেনি। তাছাড়া আনুশিও বিয়েতে উপস্থিত ছিল না। বিয়ের পর এক কি দুবার দেখেছিল, তাও সেরকমভাবে লক্ষ্য করেনি। আনুশিরও সেরকম কথা বলার স্বভাব ছিল না। তখন আনুশি ছিল ছোট, হয়তো 17 কি 18 বছর বয়স ছিল। 6-7 বছরে আনুশিকে প্রায় ভুলে গিয়েছিল সে। নাম চেহারা কিছুই তার মনে ছিল না। এভাবে প্রায়ই আনুশিকে দেখত সে। একসময় কিভাবে পছন্দ করে বসলো শেহরিন নিজেরও অজানা। চিন্তা করলো বিয়ের প্রস্তাব দিবে। প্রেমের বয়স তার অনেক আগেই ফুরিয়ে গেছে। আনুশির ব্যাপারে খোঁজ খবর লাগিয়ে দিন রাত এক করে আনুশিকে খোঁজ খবর নিয়ে ছোট্ট সংসারের স্বপ্ন বুনতে শুরু করলো সে। বাসাতেও জানিয়ে দিল সে একটা মেয়েকে পছন্দ করেছে, যে একদম শেহরিমের মনের মতো। শেহরিমের বরাবরই আত্মনির্ভরশীল মেয়ে পছন্দ। সেটা কখনো প্রকাশ করতে না পারলেও
তার এই পছন্দ এখনো সচল। বাড়ির সবাইও ভীষণ খুশি এই ভেবে যে বাড়ির ছোট ছেলের জীবনে নতুন কেউ আসবে যাকে শেহরিম নিজে পছন্দ করেছে। সবচেয়ে বেশি খুশি হয়েছিল শেহরিমের মা। তার জন্য খবরটি যেমন অবিশ্বাস্য ছিল তেমনই আনন্দেরও ছিল। দুদিন পর খবর আসলো, জানতে পারে মেয়েটি আর কেউ নয়, তাসতির ছোট বোন। এই খবরের শোক কাটাতে শেহরিমের বেশ সময় লেগেছিল। কাউকে জানায়নি এই খবর। বেশ কয়েকদিন এই নিয়েই গভীর চিন্তা করলো, কিন্তু আফসোস, অনেকটা দেরি করে ফেলেছে। আনুশির সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে শেহরিম, চাইলেও ভুলতে পারেনি সে। এই জন্য কঠিন সিদ্ধান্ত নিল, আনুশিকেই সে বিয়ে করবে। তাকে ছাড়া শেহরিম একদমই চলবে না। তাসুতির বোন কথাগুলো শুনে শেহরিমের মা রেগে মেগে নিজেকে ঘরবন্দি করে নিয়েছিল, যার কারণে শেহরিম বাধ্য হয়েই ভাবি এবং ফুপিকে সাথে নিয়েই আনুশিদের বাড়িতে গিয়েছিল। মামাও না করতে পারেনি। আগেরবার শেহরিম ছিল ছাত্র, কিন্তু এখন সফল চিকিৎসক। শেহরিমকে সে যতটুকু চিনেছে তাতে শেহরিম বেশ ভালো পাত্র। যদি তাসুতি শেহরিমের কদর করতে জানতো, তাহলে আজকে সবচেয়ে সুখী মানুষ হতো এই জেদি তাসুতি। কিন্তু তাসুতি তার জেদ এবং ধৈর্যহারা স্বভাবের কারণে নিজের কপালে নিজেই চাপটি মেরেছে। আনিশা আবারও স্বভাবে তাসুতিকে সম্পূর্ণ ব্যতিক্রম। দুই বোন 4 বছরের ছোট বড়। অন্যমনস্ক হওয়ার ফলে শেহরিম একটুর জন্য দুর্ঘটনা কবলে পড়েনি। শেহরিম দ্রুত বাইকের ব্রেক কষল। তার সামনে প্রাইভেট কারের ড্রাইভার শেহরিমকে খুব বকাঝকা করতে লাগলো। শেহরিম ছোট্ট করে সরি বলে গাড়ির পাশ কেটে চলে গেল। গতকালকের মতোই আনুশি ক্লাস সেরে তার নির্ধারিত চেয়ারে গিয়ে বসল। নীল কিছুটা দূরে চাপা স্বরেই ফোনে কথা বলছে। অফিস রুমের নিয়মই এই রকমই, কেউ উচ্চ শব্দে কথা বলতে পারবে না। যা বলার সব ধীরে বলতে হবে, নয়তো পরিবেশ নষ্ট হবে বলে হেডমাস্টারের ধারণা। আনসি বোতলের সিফি খুলে 3 ঢোকে পানি খেয়ে বোতলটা আটকে নিল। অতঃপর বোতলটা ব্যাগে ভরতে ভরতে আর চোখে চাইল নীলের দিকে। নীল পকেটে ফোনটা পড়তে পড়তে আনসির দিকে তাকিয়ে আছে। নীলকে তার দিকে আসতে দেখে আনসি নড়ে চড়ে বসল। নীল নিত্যদিনের মতোই চেয়ার টেনে আনসির সামনে বসে চাপা স্বরে বলল, মাথা ব্যথা করছে? চলো চা খেয়ে আসি। মাথা ব্যথা আপনার, আমার নয়। আপনি গিয়ে কি করবো সেখানে? আরে আসো না, দুজনে গেলে ভালো লাগবে। গতকাল না প্রমিস করলেন চা খাওয়ার জন্য কোনো অফার করবেন না? নীল কিছুটা চিন্তায় ভুরু কুঁচকে ফেলল। গভীর চিন্তায় মগ্ন হয়ে সে বলল, তুমি বলেছিলে বুঝি? তা আমার তো মনে পড়ছে না। আনুশি হালকা হেসে ফেলল নীলের কাণ্ড দেখে। নীলও আলতো করে হেসে বলল, হাসলে তোমাকে সুন্দর লাগে আনুশি। নীলের এই কথাটা শুনে আনুশি হাসি বন্ধ করে আবারও নিজের আগের রূপে ফিরে এলো। মুখটা থমথমে করে বলল, চলুন। চা খাওয়া শেষ হলে নীল যখন টাকা দিতে যাবে, অমনি টঙের লোকটি দাঁত কেলিয়ে বলে ওঠে, ম্যাডাম আগেই টাকা দিয়ে দিচ্ছে। নীল টাকা হাতে নিয়ে আনসির দিকে চাইল। আনসি তখনও চায়ে চুমুক দিচ্ছে। নীল ভুরু কুঁচকে বলল, এটা কিন্তু ঠিক হলো না। আনসি শূন্য চায়ের কাপ লোকটির হাতে দিয়ে বলে, গতকাল আপনি টাকা দিতে দেননি, বলেছেন অন্য দিন টাকা দিতে। সুযোগ বুঝে আজ দিয়ে দিলাম। নীল ফোঁস করে নিঃশ্বাস ফেলে হাসল, বলল, তোমার যুক্তি আমি নিতেই পারবো না। পারার দরকার আছে? নীল মাথার চুলকে বলল, একটু একটু। আনসি আবারও হাসল। নীল ছেলেটা সত্যি অদ্ভুত এবং চঞ্চল। আনসি ইদানিংই খেয়াল করছে নীলের সাথে সময় কাটালে তার হালকা অনুভব হয়। নীলের সাথে মিশলে পারিবারিক কোনো চিন্তা মাথায় আসে না, কেমন যেন ফুরফুরে মেজাজে থাকে। আচ্ছা, এই অনুভূতি কি নীলের মাঝেও আছে? তাসুতি এবং রাইমা একটি ক্যাফেতে বসে আছে। তাসুতি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এবার বলবো?
রাইমা বলল, সময় হাতে বেশি নেই, যা বলার বলে ফেলো। তোমাকে আমি অনুরোধ করছি রাইমা আপু, প্লিজ তুমি বিয়েটা ভেঙে দাও। মামা মামির মধ্যে কোনো ভাবান্তর নেই, তাই আমি বলছি বিয়েটা যেভাবেই পারো ভাঙো। শেহরিমের সাথে আমার বোন সুখে থাকবে না, আমার মতোই অসুখে ভুগবে আমার বোন। আমি চাই না আর কোনো ভুল সিদ্ধান্ত হোক। রাইমা তার ছেলের হাসি দিয়ে বলে, ও আচ্ছা তাই? আমার দেবর তোমার গায়ে হাত তুলেছে, নাকি তোমার কোনো চাওয়া অপূর্ণ করেছে? সমস্যা ছিল সে তখন ছাত্র ছিল, তোমার অধিক চাওয়া সে পূরণ করতে পারেনি, আর তুমিও এই নিয়ে ভীষণ বিরক্ত ছিলে। ডিভোর্সও তুমি দিলে, কিন্তু তোমার বাড়িতে গল্প এমনভাবে সাজালে যে তোমার ওপর অত্যাচার করেছে আমার দেবর, তোমায় অবহেলা করতো, কষ্ট দিত। আচ্ছা, সব বুঝলাম। ডিভোর্সের পর পর তুমি আমার হাজবেন্ডের ওপরে নজর দিয়েছিলে, সেটা বলেছিলে তোমার পরিবারকে, তোমার ওই বোনকে? রাইমার কথা শুনে তাসুটি বেশ ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, মানে কি বলতে চাইছো তুমি আপু? রাইমা তাচ্ছিল্যের সুরে বলল, কেন, ব্যাখ্যা দিয়ে বোঝাবো? শাহেদ আর আমার প্রেম ছিল অনেক আগে থেকেই, এটা আমাদের পরিবারের মাঝে জানাজানি ছিল। এই জন্য আমার বাবা বলেছিল আমার অনার্স শেষ হলেই শাহেদের সাথে আমার বিয়ে হবে, যার কারণে শাহেদের আগে শেহরিমের বিয়ে হয়ে যায়। মাই জেদ করে বিয়ে দেয় ওকে। তোমার ডিভোর্সের সময় শাহেদ ভালো পোস্টে জব করত, আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে আটকে ছিলাম। সেখানে তুমি আমার হবু হাজবেন্ডের সাথে লাইন মারতে গিয়েছো, তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছো। এটা কিরকম গোলমেলে হিসাব হয়ে গেল না? শকর করো যে শেহরিম এখনো কিছুই জানে না, জানলে কি হবে একবার ভাবো তো। তাসুতির কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। সে আটকে গলায় বলল, তুমি মিথ্যা বলছো, এসব কিছুই না। হাসল রাইমা, হেসে বলল, ঠিক আছে, তোমার কথাই মানলাম, তবে চিন্তা করো না, তোমার ছায়া আমার পরিবারে দ্বিতীয়বার পড়তে দিব না, এমনকি শেহরিমের জীবনেও না। তোমার বোন মানে তোমারই প্রতিচ্ছবি, যে করে হোক আমি বিয়েটা ভাঙবো। বাব্বা, ডাক্তারের সাথে বিয়ে দিবেন আনুষিকে? তা আনুষির বয়স কত কি তারা জানে? মামি প্রতিবেশীর কথায় চুপসে গেল। পরক্ষণে আলতো হেসে বলল, জানবে না কেন, অবশ্যই জানে, তারাই প্রস্তাব নিয়ে এসেছিল, ঘটকালির কোনো হাত নেই এবার। তাও ভাবি, বুঝে শুনে যা করার করবেন, আপনাদের মেয়ের আবার যা ভাবে তো মনে হয় মাটিতে পাও পড়ে না। মামির শরীর জ্বালানোর জন্য এই কথাটাই যথেষ্ট ছিল। তাও মামি জোরপূর্বক হেসে দাঁতে দাঁত চেপে বলল, এটা ভাব না ভাবি, আমাদের মেয়ে বড়ই লক্ষ্মীর স্বভাবের, কথা কম বলে, নইলে বেশি কথা বললে তো আবার মানুষ বলবে এই বয়সে মেয়ে উড়াউড়ি করে। মহিলা মামির খোঁচা ভালোভাবেই বুঝল, তাও চাপা হেসে বলে, তাই তো, আজ না হয় আসি ভাবি, মেলা কাজ পড়ে আছে, বলেই মহিলাটি চলে গেল। মামি মিনমিন করে কতক্ষণ মহিলাকে গালমন্দ করে চেঁচিয়ে ছেলে মেয়েকে ডাকলো, অতঃপর তাদের শাসিয়ে বলল, খবরদার, যদি এই মহিলার ছেলের সাথে তোদেরকে খেলতে দেখলে দুটোর পা আমি ভেঙে বসিয়ে রাখবো ঘরে। তাসুতি বোরখা পরে ওপরে হেজাব খুলতে খুলতে বৈঠক ঘরে প্রবেশ করতে করতে বলে, সকাল সকাল ওদেরকে কেন বকছো মামি? মামির আগুনে ঘি ঢালার মতো লাগলো তাসুতির বলা কথাগুলো। তিনি তাসুতির দিকে না তাকিয়ে ছেলে মেয়ের উদ্দেশ্যে বলল, কি এখনো দাঁড়িয়ে কেন, ঘরে যাও। তাসুতি হেজাব বোরকা খুলে হাসতে হাসতে সোফায় গিয়ে বসলো এবং বলল, আমায় এড়িয়ে যাচ্ছ? এড়িয়ে যাব কেন, আমার আর কোনো কাজ নেই। তাসতী প্রশান্তির হাসি দিয়ে বলল, কাজ তো তোমার ওই একই, বিয়ে নিয়ে চিন্তা করা। করো করো, যত ইচ্ছা চিন্তা করো, কিন্তু ফলাফল দেখবে শূন্য। মামি বিরক্তি প্রকাশ করে বলল, বেলা করে কোথায় গিয়েছিলি মেয়েকে রেখে, আর শ্বশুরবাড়ি যাবি কবে? তাসতী হেসে বলল, আরে এত তাড়া কিসের, বোনের বিয়ে ভাঙতে যাচ্ছে,
তোমার করুণ মুখটা না দেখে তো যেতে পারবো না। যতই হোক, তুমি আমার আদরের মামি বলে কথা। তাসতির দিকে সন্দিহান নজরে চাইল মামি। কি বলতে চাইছে এই মেয়ে? হঠাৎ চেহারায় এত পরিবর্তন হলো কি করে? এসব নানান ভাবনা ভাবতে ভাবতেই মামি বসা ছেড়ে উঠে চলে গেল। তাসতি পেছনে হেলান দিয়ে সিলিং ফ্যানের দিকে চেয়ে রইল, অধরে তার প্রশান্তির হাসি। মামা লিভিং রুমে বসে মনোযোগ সহকারে টিভি দেখতে ব্যস্ত। আচমকা হাতে এক কাপ চা নিয়ে লিভিং রুমে প্রবেশ করলো আনসি। মামা ঘাড় বাঁকিয়ে চাইল ভাগ্নির দিকে। আনসি মামার দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে আলতো স্বরে বলে, তোমার জন্য চা মামা। মামা নির্বিকার ভঙ্গিতে ভাগ্নির দিকে চেয়ে চায়ের কাপটা হাতে তুলে নিল। আনুশিকে হঠাৎ চা বানাতে দেখে মামিও আনুশির পেছনে পেছনে এসেছিল ঘটনাটা পর্যবেক্ষণ করতে। লিভিং রুমের দরজা পর্যন্ত এসেই ভেতরের প্রবেশ করাটা ঠিক মনে পড়ল না সে। আনুশি নীরবে সোফায় গিয়ে বসল। মামা চায়ে চুমুক দিল। দ্বিতীয় চুমুক শেষ করতেই আনুশি নীরবতা ভেঙে বলল, কিছু কথা ছিল মামা। মামা চোখ তুলে চাইল ভাগ্নির দিকে। আনুশির মুখটা বেশ স্বাভাবিক, তাই ঠিক ধারণা করতে পারল না ভাগ্নি তাকে কি বলতে চাইছে। মামা চায়ে তৃতীয় চুমুক দিয়ে বলল, বলো মামুনি। আনুশি দ্বিধাহীন গলায় আওড়ায়, এই বিয়েটা হলে আমার প্রতি বড় অন্যায় হয়ে যাবে মামা। এখন আমি বাচ্চাও নই যে নিজের ভালোটা বুঝবো না। তাই মামা, আমি বলছি এই বিয়েটা করা আমার দ্বারা সম্ভব হবে না। মামার ফুরফুরে মেজাজটা নেতিয়ে পড়ল। মুখটা থমথমে ভাব করে বলল, দেখো মামনি, শেহরিনকে তুমি যা ভাবছো। মামার কথাটা আনসি শেষ করতে দিল না। কথার ফোড়ন কেটে বেশ নিবিড় কণ্ঠে শুধায়, শেহরিন ভালো নাকি খারাপ সেটাই আমার কোনো কিছুতে যায় আসে না। সবার আগে তিনি আমার বড় বোনের প্রাক্তন স্বামী। তাকে আগে বোনের হাজবেন্ডের জায়গায় বসিয়ে অনেক সম্মান করেছি। সেই অবস্থায় যদি তারই সাথে আমার বিয়েটা হয়, তাহলে বিষয়টা আমার জন্য ভীষণ অস্বাভাবিক লাগবে। যদি রিয়াদ ভাইয়ার ক্ষেত্রেও এইরকম কিছু হয়, তাহলে আমি রিয়াদ ভাইয়াকেও মানতে পারবো না, কারণ তাদের সম্মানটা আমি অন্যভাবে দিয়ে ফেলেছি। প্লিজ মামা, আমার পয়েন্ট অফ ভিউটা একটু বোঝার চেষ্টা করো। মামা গম্ভীর চিন্তায় পড়ে গেল ভাগ্নির কথাগুলো শুনে। মামি এর মাঝে হনহনিয়ে প্রবেশ করলো লিভিং রুমে। সব শুনে সে ভীষণ রাগান্বিত। আনুশি মামিকে হালকাভাবেই নিল, চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। মামি বেশ কপট সুরেই বলল, শেহরিন যথেষ্ট ভালো ছেলে। বিয়ে হয়ে গেলে তোর সব ভ্রান্তি দূর হয়ে যাবে। সব একপাক্ষিক শুনলে বুঝলে হবে না, ঘটনাটাকে পর্যবেক্ষণ করতে হবে। জীবনেও মনে হয় না বোনের তালাকপ্রাপ্ত স্বামীর সাথে কেউ বিয়ে করেনি, তুই প্রথম। আনুশি মামির দিকে চেয়ে শান্ত ভঙ্গিতে বলল, কেউ বিয়ে করেছে কি করলো না সেই সব আমি দেখতে চাই না, জানতেও চাই না। আমি আমার জীবন নিয়ে ভাবছি, যা ভালো মনে হয় তাই করছি। আমি কখনোই আপুর প্রাক্তন স্বামীকে বিয়ে করব না। মামি কিছু বলতে গিয়েও নিজেকে দমিয়ে নিল। অতঃপর দাঁতে দাঁত চেপে বলল, আমি নিশ্চিত তাসতির কান পড়া এখনো তোর মগজে তীরের মতো গেঁথে আছে। এজন্যই তো বিয়ে করতে চাইছিস না, তাই তো? তোর বোন শেহরিমের বাড়ি গিয়ে কি কি করেছে তার সত্যতা যাচাই করবি না? যেহেতু নিজেকে বিচক্ষণ দাবি করিস, তাহলে খোঁজখবর নিয়ে সত্যতা যাচাই কর। দেখি তুই আমার কত বিচক্ষণ মেয়ে। মামির কথায় আনুশি বেশ অবাক হলো। বিস্ময়ে মামার সাথে এই টপিকে আর কথা বলতে পারল না, চুপ করে উঠে চলে গেল। আনুশি যেতেই মামা জোরে ধমক দিল মামুকে, বোনেদের মধ্যে বিবাদ লাগানো শুরু করেছো? এসব বলার কি প্রয়োজন ছিল? আমি ওকে সত্যতা যাচাই করতে বলেছি, এতেই দোষ হয়ে গেল? মিথ্যার ছায়ায় আর কতদিন নিজের আস্তানা গাড়বে? যেই বোনকে নিয়ে এত গীবত গায়, সেই বোন ওর আপন নাকি? যত সব ন্যাকামো। মামা অবশিষ্ট চাটা না খেয়েই উঠে গেলেন। হনহন করে তিনিও বাইরে বেরিয়ে গেলেন। মামিও তাসতিকে গালমন্দ করতে করতে রান্নাঘরে চলে গেল। এদিকে লিভিং রুমের ফ্যান আর টিভির দিকে
কারোরই হুঁশ রইল না, দুটোই চালানো রইল। পরের দিন আনুশি হেঁটে হেঁটেই স্কুলে যাচ্ছে। মাথায় নানান রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। ধ্যানের কিছুটা ছেদ ঘটল বুঝতে পারে, তার পাশাপাশি একটি বাইক চলছে। আনুশি ঘাড় বাঁকিয়ে পাশ ফিরে চাইল। শেহরিম তার হাঁটার গতির সাথে বাইক চালাচ্ছে, নজর আনুশির দিকেই। চোখ জোড়া কেমন যেন ফোলা ফোলা, মুখ জুড়েও ক্লান্তি ভাব বিচরণ করছে। গায়েও অ্যাফ্রনটা রয়েছে, যেন খোলার সুযোগ হয়ে ওঠেনি শেহরিমের। আনুশির সঙ্গে সঙ্গেই আবারও নজর ঘুরিয়ে নিল। ভাব করলো এমন শেহরিমকে সে চেনে না। আনুশির ভাবভঙ্গি দেখে শেহরিম হাসল, আহত স্বরে বলল, আজকাল আমার থেকে লুকিয়ে চলছো কেন? আমার প্রণয়ে লিপ্ত হবার বুঝি ভয়ে? আনুশির সোজা নজর ফেলে সোজা সাপটা উত্তর দিয়ে বলল, আমি কারোর থেকে লুকাই না, এটা আপনার ভ্রম। তাহলে এড়িয়ে যাও কেন? জানো, সারা রাত ডিউটি করেছি, বাসায় ফেরার পথে তোমায় রাস্তায় দেখে বাইকটা ঘুরিয়ে আবারও তোমার পিছে পিছে চলছি। আমার এই কষ্টের কিছুটা মূল্য তো পাওয়া উচিত। আপনাকে অনুরোধ করিনি আমার পেছনে পেছনে আসতে, তাই মূল্য চাওয়াটাও বেমানান। শেহরিন হাসল আনুশির চটপটে উত্তর শুনে। হেসে বলে, তোমার চটপটে উত্তরগুলোতে বিরক্তির চেয়ে অদ্ভুত লাগে বেশি। তা কি জানো তুমি আনসি? জানানোর জন্য ধন্যবাদ। আপনি আসতে পারেন। বলেই আনসি আবারও লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো। শেহরিমও বাইকের গতি সামান্য বাড়িয়ে বলল, স্কুল পর্যন্ত গিয়ে চলে আসবো, প্রমিস। আনসি এবার বিরক্তি অনুভব করলো, তাই তো স্কুলের দিকে না গিয়ে পাশের মার্কেটের মধ্যে ঢুকে গেল। আনসির কর্মকাণ্ড দেখে শেহরিম নিঃশব্দে হেসে ফেলল। হাসি বজায় রেখেই বাইক ঘুরিয়ে বাড়ির পথে চলে গেল। মিনিট 10 পর আরশি মার্কেট থেকে বেরিয়ে আসলো, হাতে তার একটা শপিং ব্যাগ। আশেপাশে সতর্ক নজর ফেলে রিকশায় চড়ে স্কুলের দিকে রওনা হলো। চেয়েছিল স্কুল ছুটি হওয়ার পর গিফটটা কিনে নিবে, কিন্তু শেহরিমের জন্য বাধ্য হয়েই এখনই কিনে ফেলেছে। আজকের মতো শেহরিমকে যথেষ্ট সহ্য করেছে সে। স্কুলে পৌঁছাতেই নীলকে অফিস রুমে দেখলো, নিজের চেয়ারে নিউজ পেপার পড়ছে সে। আনসি চাপা হাসি দিয়ে নিজের সিটে গিয়ে বসলো। নীল কিভাবে যেন দেখে ফেললো আনসিকে, আনসিও তাকালো। আনসি তাকাতেই সকলে আর চোখে চমৎকার হাসি দিল নীল, যা দেখে আনসির হৃদয় জুড়িয়ে শীতলতা ছেয়ে গেল। অফিস রুমের টিচারদের ভর্তি, তাই কেউ কোনো কথা বলল না। প্রথম পিরিয়ডে তাদের কারোরই ক্লাস নেই, দ্বিতীয় পিরিয়ড থেকে চতুর্থ পিরিয়ড অবধি ক্লাস থাকে। প্রথম পিরিয়ডের সময়টুকু যে যার মতো করে কাটিয়ে দিলেও ঘন্টা পেরোলেই দুজনেই উঠে যায় অফিস রুমের দিকে বের হওয়ার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে একসাথেই উঠল। নীল চাপা স্বরেই আনসির উদ্দেশ্যে বলল, গতকাল তো বললেন আজই তাড়াতাড়ি আসবে, তাহলে দেরি করলে কেন? আনুশি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, আপনি কল করে বড্ড জ্বালান, এই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। নীল হেসে বলল, আমি জ্বালালেও আপনি বিরক্ত হন না? সেটা আমি ছাড়া কে ভালো বুঝবে শুনি। আনুশি কোনো উত্তর না দিয়েই অধর প্রসারিত করলো। হঠাৎই তাদের সম্মুখে কোনো টিচার চলে আসলে দুজনেই দূরত্ব বজায় রেখে নিশ্চুপ রয়। দুজনেই তাদের নিজেদের ক্লাসে চলে যায়। সব ক্লাস শেষে নীল যখন চেয়ার টেনে আনুশির সামনে এসে বসলো, তখনই আনুশি হুট করেই বলল, আজ আপনার যাওয়ার তাড়া নেই? নীল ভুরু কুঁচকে চাইল আনুশির দিকে, কিন্তু আনুশির কথার হিসাব মেলাতে না পেরে বলল, যাওয়ার তাড়া থাকবে কেন? ওমা, গতকাল রাতে আপনি না কলে আপনার বোনের জন্মদিন আজ। নীল এবার বুঝতে পারল আনুশির কথা। আলতো হেসে বলে, হ্যাঁ বলেছিলাম, তবে আমার বোনকে সময় দেওয়ার মানুষ আছে, আর তোমাকে সময় দেওয়ার মানুষ হিসাবে আমি থাকি না হয়। নীলের শেষ কথাটাকে অগ্রাহ্য করে আনসি আলতো স্বরে প্রশ্ন ছুড়ল, বয়ফ্রেন্ডের সাথে বোনকে একা ছেড়ে দিচ্ছেন? নীল ভারী অবাক হলো আনসির কথা শুনে। অবাক স্বরে বলে, বয়ফ্রেন্ড কেন হবে? আমার বোন ম্যারিড, আই মিন কাবিন হয়েছে আর কি। আনসি বেশ অবাক হলো নীলের কথা শুনে। কবে যেন নীল বলেছিল
নীলের বোন এবার ইন্টার পরীক্ষা দিয়েছে, এজন্য কিছুটা অপ্রস্তুত হয় খবরটি শুনে। নীল আবারও বলল, অবাক হয়ে, ভাবছো বড় ভাইয়ের আগে বোন কি করে বিয়ে করে ফেলে? আরে আমারও সেই কথা। কেন, বড় ভাইয়ের হবু বউটা মানছে না? সে মানলেই তো বড় ভাইটাও বিবাহিত ট্যাগ পেত। আনুশি নজর ঘুরিয়ে ফেলল নীলের কথা শুনে। কথা ঘোরাতেই নীলের বোনের জন্য কোনো গিফটের প্যাকেটটা যেন নীলের হাতে ধরিয়ে দিয়ে ছোট্ট করে বলল, আপনার বোনের জন্য। নীলের গিফটের প্যাকেটটা উল্টে পাল্টে বলল, ও, আমি তো ভেবেছিলাম আমার জন্য উপহার। আমার জন্মদিন আসছে, কিন্তু উপহার পাবো তো? আনুশি উত্তরে কিছুই বলল না, আলতো করে হাসল।